শহরের নামে বৃদ্ধাশ্রম কুঞ্জছায়া, যেখানে 40 বছর বয়সী অমিত তার 75 বছরের মাকে এখানে রেখে যাওয়ার জন্য এসেছিল। রিসেপশনে বসে থাকা মেয়েটি আর অমিতের মধ্যে তর্ক চলছিল। দেখুন ম্যাডাম, আমার কথা বুঝতে চেষ্টা করুন, আমার কথা বোঝার চেষ্টা করুন ম্যাডাম। আমার কাছে এত সময় নেই যে আবার মাকে এখানে নিয়ে আসতে পারবো, তাই আপনি আজই ওনার অ্যাডমিশন করে দিন। আপনি বললে আমি এখনই 1 লক্ষ টাকার চেক কেটে আপনাকে দিয়ে দিচ্ছি, শুধু আপনি আমার মাকে এখানেই রেখে নিন। রিসেপশনের মেয়েটি দৃঢ় গলায় বলল, আর একবার বলছি স্যার, কোনো অবস্থাতেই আজ আপনার মায়ের অ্যাডমিশন দেওয়া যাবে না। বৃদ্ধাশ্রমের যিনি ডিরেক্টর তিনি শহরের বাইরে গেছেন, কাল সন্ধ্যার আগে ফিরবেন না, তাই আপনি আজ যান, কাল আপনার মাকে নিয়ে আসবেন। এই কথা শুনে অমিত কষ্ট করে নিজের রাগ সামলাতে সামলাতে বলল, আমি আপনার কথা বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু আমারও তো বাধ্যবাধকতা আছে। আমরা অনেক দূর থেকে এসেছি, 3 দিনের পরে আমার আমেরিকার ফ্লাইট, এত কিছুর মাঝে আমাকে প্রস্তুতিও করতে হবে। দয়া করে আমার পরিস্থিতিটা একটু বুঝুন। এই কথোপকথনের মাঝেই হঠাৎ অমিতের ফোন বেজে উঠল, বসের ফোন। হ্যালো স্যার, অমিত বলতেই ওপাশ থেকে কঠিন গলার শব্দ। মিস্টার অমিত, আপনি এখনো আমাকে ডকুমেন্ট ইমেল করেননি, অথচ বলেছিলেন দুপুরের মধ্যেই পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এখনই পাঠাচ্ছি, হতবিহ্বল অমিত বলল। বস আরো কঠোরভাবে বললেন, মিস্টার অমিত, কাজের প্রতি এত অবহেলা কিভাবে করেন আপনি? না স্যার, আসলে আমি একটা ঝামেলায় পড়ে গেছি, এখনই পাঠাচ্ছি আমি। অমিত কথা শেষ করার আগেই ফোন কেটে গেল। চিন্তা আর অস্থিরতায় ভেঙে পড়া অমিত মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ল। ছেলেকে এমন উদ্বিগ্ন দেখে পাশে বসা অমিতের মাও অস্থির হয়ে উঠলেন। অমিত আবার রিসেপশনের মেয়েটির দিকে ফিরে বলল, ম্যাডাম, দেখতেই তো পাচ্ছেন কত সমস্যার মধ্যে আমি আছি। একদিকে বাড়ির চিন্তা, বউ, শিশু, আর অন্যদিকে বিদেশের চাকরি। আমার ভবিষ্যতের প্রশ্ন ম্যাডাম, দয়া করে কিছু করুন। আপনি ম্যানেজারকে ফোন করুন, আমি কথা বলছি। মেয়েটি ঠান্ডা গলায় বলল, না, এখন সেটা সম্ভব নয়, ম্যাডামের ফোন আউট অফ রেঞ্জ। এ কথা বলে মেয়েটি ডাকল, রাজু, এখানে আয়। এক 25 থেকে 26 বছরের যুবক এসে দাঁড়ালো। হ্যাঁ ম্যাডাম। রাজু, এদের জন্য চা, জল আর রাতে থাকার ব্যবস্থা করে দাও, অনেক দূর থেকে এসেছেন। ঠিক আছে ম্যাডাম, এখনই করছি, বলে রাজু ভিতরে চলে গেল। একথা শুনে অমিত বিস্মিত হয়ে গেল। ম্যাডাম বললেন, মিস্টার অমিত, যদি আপনি আবার আসতে না পারেন তাহলে আজ রাতটা এখানেই থাকুন। কিন্তু ম্যাডাম, এতে তো আমার অনেক অসুবিধা হয়ে যাবে। আরে বলেছি না আমি, রাতটা এখানে থাকতে পারবেন। রুম নাম্বার 1-এ চলে যান, কোনো কিছুর দরকার হলে জানাবেন। ম্যাডামের কথায় মন খারাপ করা অমিত তার মাকে নিয়ে রুমে গেল। রাজু সেখানে মাটিতে বিছানা পেতে রাত কাটানোর ব্যবস্থা করে রেখেছিল। সাহেব, আমি একটু পরেই চা জল খাবার নিয়ে আসছি, ততক্ষণ আপনি হাত মুখ ধুয়ে নিন, বাথরুম পাশেই, বলেই রাজু রান্নাঘরে চলে গেল। অমিত ল্যাপটপ খুলে কাজ করতে বসে গেল, আর রুক্মিণী দেবী ব্যাগ খুলে রাখলেন নিজেদের জন্য আনা খাবার। সিলভার ফয়েলে মোড়া রুটি বের করে বললেন, জানিস তো, আজ ভোরে উঠেই তোর আর নিজের জন্য আলুর পরোটা বানিয়ে এনেছি, তোর খুব পছন্দ, আচারও এনেছি। মায়ের কথা শুনেও অমিত কোনো জবাব দিল না, সে কাজেই ডুবেছিল। রুক্মিণী দেবী আবার বললেন, ঠিক আছে, কিছু না, আমি তোকে নিজের হাতে খাইয়ে দিই। না জানি এরপর আর কখন এমন সুযোগ পাবো কিনা। বলতে বলতে তার গলা ভারী হয়ে গেল। মা যখন পরোটার এক টুকরো ছিঁড়ে ছেলের মুখের কাছে ধরলেন, অমিত বিরক্ত হয়ে বলল, তোমার তো আর কোনো কাজ নাই, আমার অনেক কাজ বাকি, তুমি খেয়ে নাও, আমার এখন এসব খাওয়ার সময় নেই। ছেলের কথা শুনে রুক্মিণী দেবী চুপ করে গেলেন, নীরবে ফয়েল মোড়া পরোটাগুলো আবার ব্যাগে ভরে রাখলেন। রুক্মিণী দেবী আবার বললেন,
ঠিক আছে বাছা, তোমার জীবনে অনেক উন্নতি হোক, তুমি অনেক বড় হও, মানুষ হও, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। কিছুক্ষণ এভাবে চুপচাপ বসে থাকতে থাকতে রুক্মিণী দেবীর মন ফিরে গেল তার অতীতে। মাত্র 22 বছরের রুক্মিণী দেবী যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এসেছিলেন, তখন থেকেই তার উপর দায়িত্বের পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছিল। বাড়িতে অনেক সদস্য ছিল। একজন ননদ ছিল যে নিজের স্বামীকে নিয়ে সবসময় মেয়ের বাড়িতেই পড়ে থাকত। রুক্মিণী দেবীর স্বামী ছিলেন শাশুড়ির প্রিয় সন্তান। এছাড়া একজন জ্যাঠা ও জেঠিমাও ছিলেন। জেঠিমা বড় ঘরের মেয়ে হওয়ায় সব সময় মাথা উঁচু করে চলতেন। জ্যাঠার রোজগারও ভালো ছিল, তাই জেঠিমা কারোর কথার সামান্যতম পরোয়া করতেন না। ফলে শাশুড়ির রাগ ঝাড় সব সময় নেমে আসত রুক্মিণীর উপরই। রুক্মিণী দেবীর স্বামী একটি ছোটখাটো প্রাইভেট চাকরি করতেন। তার রোজগার খুব বেশি ছিল না, বাড়ির খরচ চলত শ্বশুর আর জ্যাঠার আয়ে। এইসব কারণে শ্বশুর বাড়িতে রুক্মিণী দেবীর অবস্থান ছিল যেন এক গৃহ পরিচারিকার থেকেও কম। কিন্তু তাতেও শেষ হয়নি। বিয়ের পর বহু বছর কেটে গেল, তবুও রুক্মিণী দেবীর কোলে সন্তান এলো না। মনের কষ্ট আরো বেড়ে যেত যখন শ্বশুর বাড়ির লোকেরা তাকে বাজ বলে কটূক্তি করত। অবশেষে বিবাহের 12 বছর পর ঈশ্বর তার প্রার্থনা শোনেন, রুক্মিণী দেবীর কোলে সন্তান আসে। কিন্তু দুঃখ যেন তার পিছু ছাড়ল না। ছেলের বয়স যখন মাত্র 1 মাস, তখনই তার স্বামী একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। রুক্মিণী দেবী ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। এরপর জ্যাঠার পরিবারও আলাদা হয়ে গেল। শ্বশুর শাশুড়িও কিছুদিন পর পরলোক গমন করলেন। ননদ নন্দাইও নিজেদের আলাদা বাড়ি করে নিল। রুক্মিণী দেবী তার ছোট্ট ছেলেকে নিয়ে একা হয়ে গেলেন। তবুও তিনি ভেঙে পড়লেন না। ছেলেকে মানুষ করার জন্য তিনি লোকের বাড়িতে কাজ করা শুরু করলেন। কখনো ছেলেকে একা রেখে যাননি। অসংখ্য কষ্ট, অভাব, অপমান সহ্য করেও রুক্মিণী দেবী তার ছেলেকে পড়ালেখা শিখিয়ে এতটাই যোগ্য করে তুললেন যে সে একটি বড় বহুজাতিক কোম্পানিতে চাকরি পেল। তারপর অমিতের সঙ্গে পরিচয় হলো নিশা নামে এক মেয়ের। দুজন একে অপরের দিকে আকর্ষিত হলো এবং খুব দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিল। নিশা ছিল আধুনিক ধারার মেয়ে। বাড়ির কাজ করতে তার একদমই ভালো লাগতো না। বাড়ির সব কাজই করতে হতো রুক্মিণীকেই। নিশার দিনের রুটিন ছিল ঘুরতে যাওয়া, সখীদের সঙ্গে শপিং অথবা বাবা মায়ের বাড়ি চলে যাওয়া। এসব রুক্মিণী দেবীর একদমই ভালো লাগতো না, কিন্তু বলবেনই বা কাকে? বৌমাকে কিছু বললেই সোজা সাপটা পাল্টা জবাব শুনতে হতো। আর ছেলে, সে তো তার স্ত্রীকেই বেশি মানত। যাই হোক, জীবন কোনো রকমে চলছিল। সমস্যা, আপোষ, সহ্য সব মিলিয়ে 12 বছর কেটে গেল। এবার রুক্মিণী দেবীর 2 নাতি, একজন 10 বছরের, আরেকজন 8 বছরের। এদিকে নিশার বাবা মা আমেরিকায় চলে গিয়েছিলেন, তাই নিশারও ইচ্ছা আমেরিকায় গিয়ে হাইফাই লাইফ উপভোগ করবে। ঠিক তখনই অমিতের কোম্পানি তাকে বিদেশে চাকরির অফার দেয়। এখানকার দ্বিগুণ বেতন। অবশ্যই সে অফার অমিত নেয়। নিশা আর 2 ছেলে আনন্দে আত্মহারা। অমিত চেয়েছিল তার মাকে সঙ্গেই নিয়ে যাবে, কিন্তু রুক্মিণী দেবীর ভিসা রিজেক্ট হয়ে গেল। এতে অমিত দুশ্চিন্তায় পড়ে গেল। নিশা তখন প্রস্তাব দিল, মাকে বৃদ্ধাশ্রমে রেখে যাই, 1 বছর পর আবার ভিসার জন্য আবেদন করব। অমিত জিজ্ঞেস করল, আর পরের বছরও যদি ভিসা পাওয়া না যায়? নিশা জবাব দিল, তাহলে? বরং বৃদ্ধাশ্রমই ওনার জন্য ভালো। বিদেশে নিয়ে গিয়ে উনি কি করবেন? তুমি বরং নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। এখন আবেগ নয়, প্র্যাকটিক্যাল হওয়া জরুরি। অমিত কথাটা ঠিকই মনে করলো এবং মাকে বৃদ্ধাশ্রমে রাখার সিদ্ধান্ত নিল। চা বিস্কুট এনেছি মাসিমা। রাজুর ডাক শুনে রুক্মিণী দেবীর মন অতীত থেকে ফিরে এলো। তিনি কাপ তুলে চা পান করতে করতে অমিতকে বললেন, বাবা,
অন্তত চাটা খেয়ে নে। কি মা? বিরক্ত গলায় অমিত বলল। আমি এত টেনশনে আছি আর তোমার এখনো খাওয়া দাওয়ার কথাই মনে হচ্ছে? আজ যদি কাজটা ঠিকমতো জমা না দিই বস বকাঝকা করবে। তার উপর এখানে ঠিকমতো নেটওয়ার্কও ধরছে না। অমিত রাগ বাড়াতে বাড়াতে আবার বলল, এই বৃদ্ধাশ্রমের লোকেরাও না বোঝেই না যে কেউ দূর থেকে এসেছে। একদিকে ম্যানেজার ঘুরতে গেছে, অন্যদিকে রিসেপশনে বসা ম্যাডাম কোনো কথাই শুনতে চায় না। কি বিরক্তিকর। ঠিক সেই সময় দরজায় দাঁড়িয়ে থাকা ওই ম্যাডামই সব কথা শুনে ফেললেন। তাকে সামনে দেখে অমিত হকচকিয়ে নিজের কথায় ঢাক ঢাল দিয়ে বলল, না মানে আমি তো শুধু। ম্যাডাম শান্ত গলায় বললেন, মিস্টার অমিত, আমি জানি এমন পরিস্থিতিতে যে কেউ উত্তেজিত হয়ে পড়ে। আপনি আমার সঙ্গে আসুন, কিছু কথা আছে। ম্যাডাম বাইরে বেরিয়ে গেলেন। অমিতের মনে হলো নিশ্চয়ই ম্যাডাম আরো টাকা চাইবেন। তাই অমিত বাইরে এসেই বলল, দেখুন ম্যাডাম, আপনি চাইলে 1 লাখ নয় 1.5 লাখ টাকার চেকও লিখে দিচ্ছি। ম্যাডাম তৎক্ষণাৎ বললেন, না না মিস্টার অমিত, অর্থের বিষয় নয়। আমার বিষয় তো এই, শৈশবে আপনার জন্য আপনার মা কত অসংখ্য জরুরি কাজ ফেলে রেখেছেন, কত রাত জেগেছেন, আর আপনি তার জন্য এখানে 1 রাতও থাকতে পারছেন না। অমিত লজ্জায় মাথা নিচু করে ফেলল। ম্যাডাম আবার বললেন, চলুন আমি আপনার সমস্যাটাও সমাধান করে দিই। আমি আপনার মাকে এখনই ভর্তি করে দিচ্ছি। কিন্তু ম্যাডাম, কিন্তু? অমিত অবাক হয়ে জিজ্ঞেস করল। ম্যাডাম ধীরে বললেন, কিন্তু মিস্টার অমিত, এর জন্য আপনাকে আমার একটা ছোট্ট কাজ করতে হবে। ম্যাডামের এই কথা শুনে অমিত প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তখন ম্যাডাম বলল, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে রামলাল নামের এক প্রবীণ থাকেন। আপনাকে শুধু তার নাতি হয়ে অভিনয় করতে হবে। এটা শুনে অমিত হতবাক হয়ে গেল। তখন ম্যাডাম আবার বলল, প্রায় 10 বছর আগে তার ছেলে, স্ত্রী আর ছেলেকে নিয়ে তাকে এখানে রেখে অস্ট্রেলিয়া চলে গেছে। সেদিন থেকে আজ পর্যন্ত তিনি তার নাতির মুখ দেখার জন্য তৃষ্ণার্ত হয়ে আছেন। আশা করে চলেছেন একদিন না একদিন তার নাতি তাকে দেখতে আসবেই। কিন্তু মিস্টার অমিত, আজ তার শারীরিক অবস্থা খুবই খারাপ। আমার মনে হয় না তার হাতে আর বেশি দিন সময় আছে। যদি পারেন আমাদের এই ছোট্ট অনুরোধটা রাখুন। শুধু সামান্য একটা অভিনয়ই তো। ভাবুন, তার নাতিকে একবার চোখ ভরে দেখলে ওই বৃদ্ধ চোখ দুটো কতটা শান্তি পাবে। আপনি যদি আমার এই কাজটা করে দেন, আমি আপনার মাকে এখনই ভর্তি করিয়ে নিচ্ছি। এই কথা শুনে অমিত বলল, কিন্তু ম্যাডাম, আমি তো তার নাতির সম্পর্কে কিছুই জানি না। তার নাম কি, তিনি তাকে কি বলে ডাকেন? ম্যাডাম বলল, আর কিছু বলতে হবে না, শুধু একটা জিনিস মনে রাখবেন, তার নাতির নাম দীপ। এবার আমার সঙ্গে চলুন। এই কথা বলে ম্যাডাম অমিতকে নিয়ে রামলাল বাবুর ঘরে গেলেন। রামলাল বাবুর বিছানার পাশে একটি চেয়ারে আশ্রমে থাকা তারই এক বৃদ্ধ বন্ধু বসেছিলেন। সেই বন্ধুটি বলছিলেন, রামলাল, ডাক্তার বলেছেন ওষুধ সময় মতো নিলে শরীর ঠিক হয়ে যাবে। কাপা গলায় রামলাল বাবু উত্তর দিলেন, কতবার তো ঈশ্বরকে প্রার্থনা করেছি আমাকে তুলে নাও, কিন্তু মৃত্যু পর্যন্ত ডাক দিলেও আসে না। কে জানে কেন ঈশ্বরের কানে কিছুই পৌঁছায় না। তার বুকের ভেতর লুকিয়ে থাকা দীর্ঘ বছরের যন্ত্রণা কথার সাথে বেরিয়ে আসছিল। বন্ধুটি উঠে বলল, ঠিক আছে, আমি একটু পরে আসছি, এবং ঘর থেকে বেরিয়ে গেল। দরজার কাছে দাঁড়িয়ে থাকা অমিত তার সব কথা শুনছিল। তখনই ম্যাডাম তাকে নিয়ে ঘরের ভেতর ঢুকলেন। অমিত দেখল শয্যায় কঙ্কালের মতো এক বৃদ্ধ নিথর হয়ে পড়ে আছেন। গাল দুই ভেতরে বসে গেছে, চোখ জড়িয়ে গেছে, যেন সেই চোখগুলো তার জীবনের সব দুঃখ চিৎকার করে বলছে। তবু আসা যাওয়া করা শ্বাসই প্রমাণ দিচ্ছিল তিনি এখনো বেঁচে আছেন। ম্যাডাম এগিয়ে গিয়ে বললেন,
দেখুন তো কে এসেছে আপনাকে দেখতে। ধীরে ধীরে রামলাল বাবু চোখ খুললেন। কে রে মেয়ে? ম্যাডাম বললেন, দেখুন আপনার নাতি দীপ এসেছে। আমার দীপ এসেছে? কথাটা বলতে না বলতেই তার চোখে এক আশ্চর্য আলো ফুটে উঠল। হ্যাঁ, আপনার নাতি বিশেষ আপনাকে দেখতে অস্ট্রেলিয়া থেকে এসেছে। আমার নাতি? এতদিন পরে? তুই কি আমার কথা একবারও মনে করিসনি রে? কত বড় হয়ে গেছিস। দীপের দিকে তাকাতেই যেন তার শুকিয়ে যাওয়া শরীরে ফের প্রাণ ফিরে এলো। ম্যাডাম তাকে ধরে বসিয়ে বললেন, বাবা, কালই ওর ফিরে যাওয়ার ফ্লাইট, তাই আজ মন ভরে কথা বলে নিন। ম্যাডাম বেরিয়ে গেলে অমিত চেয়ারে বসতে যাচ্ছিল। রামলাল বাবু বললেন, ওখানে নয় রে, আমার পাশে এসে বস। অমিত অস্বস্তি বোধ করছিল, কিন্তু ম্যাডামের কথা মনে পড়তেই চুপচাপ তার পাশে বসে পড়ল। রামলাল বাবু বললেন, আমি জানতাম রে তুই একদিন না একদিন আসবি। ঈশ্বর আমার প্রাণও নেননি, শুধু তোকে দেখার অপেক্ষায় বেঁচে আছি। কিন্তু রে, কালই চলে যাবি? কত বছর তোকে দেখিনি, আর দেখা করার সুযোগ পেলাম সামান্য কয়েক মুহূর্ত। কথা বলতে বলতে তিনি হাঁপিয়ে উঠলেন, কিন্তু নাতিকে পেয়ে যেন শরীরের সব দুর্বলতা ভুলে আবার কথা শুরু করলেন। একটা কথা বল দীপ, তোর বাবা কেমন আছে? সে কি কখনো আমার কথা ভাবে না? কত বছর দেখিনি তাকে। অমিত কিছু বলতে পারল না। রামলাল বাবু আবার বললেন, আর তোর মা, সে ঠিক আছে তো? অমিত বলল, হ্যাঁ দাদু, সবাই ভালো আছে। রামলাল বাবু বললেন, জানিস, এখানে মাঝে মাঝেই লোকজন মিষ্টি দেয়। কালও একজনের নাতির জন্মদিন ছিল, সে সবাইকে মিষ্টি দিল। ওই মিষ্টি দেখে তোর ছোটবেলার কথা মনে পড়ে গেল। তিনি পাশে রাখা ছোট্ট বাটিটা তুলে দিলেন। এই নে, একটা মিষ্টি তোর জন্য রেখে দিয়েছিলাম। অমিত অনিচ্ছা ভরে মিষ্টিটা নিল। রামলাল বাবু মৃদু হাসলেন। মনে আছে দীপ, ছোটবেলায় সারাদিন আমার আশেপাশেই ঘুরঘুর করতিস, জিলাপি খেতে খুব ভালোবাসতিস, কিন্তু তোর মা বারণ করত। তাই আমি হাঁটতে নিয়ে যাওয়ার নাম করে তোকে নিয়ে চুপি চুপি বাজারে যেতাম আর জিলিপি খাওয়াতাম। তখন এক মুহূর্তও ছাড়তিস না আমার হাত, আর তারপর এমন ভাবে হাত ছাড়লি যে আর কখনো ধরলি না। কম্পমান হাত দুটির দিকে তাকিয়ে তিনি বললেন। অমিত তাড়াতাড়ি বলল, না দাদু না, এমনটা নয়, আসলে জীবনে অনেক ঝামেলা। রামলাল বাবু মৃদু স্বরে বললেন, হ্যাঁ রে, ভুল তো আমাদেরই। কাজকে সম্পর্ক ভেবে বসি, আর সম্পর্ককে কাজের বোঝা। অমিত মাথা নিচু করে বসে রইল। হঠাৎ রামলাল বাবু বললেন, তুই তো কমপক্ষে আমাকে দেখতে এলি, এতেই আমি খুশি। বলতো, তোর বিয়ে হয়ে গেছে? অমিত থমকে গেল। ভাবল, হ্যাঁ বললে তো দাদু বৌমা সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করবে। কি হলো রে, কি ভাবছিস? বিয়ে হয়েছে কি হয়নি? রামলাল বাবু জিজ্ঞেস করলেন। অমিত বলল, না দাদু, আমার বিয়ে হয়নি। আচ্ছা, তবে কি কারোকে পছন্দ করেছিস? আরে না দাদু, আপনি কি বলছেন? আমি কি শুধু তোর দাদু? আমার কাছে কি লুকোচ্ছিস? বলতে বলতে তার গলাটা আবার কেঁপে উঠল এবং চোখ বেয়ে জল পড়তে লাগলো। সামান্য থেমে তিনি বললেন, এখনো তো তোর বাবার গন্ধ আমার মনের ভেতর থেকে যায়নি, কিন্তু সেও আমাকে ছেড়ে চলে গেল। তুই একটা কথা মানবি আমার? অমিত বলল, হ্যাঁ বলুন। তোর বাবা তো আমাকে একা ফেলে চলে গিয়েছিল, কিন্তু তুই কোনোদিন তোর বাবা মাকে বার্ধক্যে একা ফেলে যাস না। বৃদ্ধ বয়সে যখন একজন মানুষ একা হয়ে যায়, তখন তার জীবন শাস্তির থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে। এটা শুধু আমার একার গল্প নয়, এই বৃদ্ধাশ্রমে কতজন বৃদ্ধ বৃদ্ধা আছেন যাদের ছেলে মেয়ে, বউ বৌমা, নাতি নাতনি সবই আছে, তবুও কেউই নেই।
জীবনের এই শেষ পর্যায়ে এসে সব সম্পর্ক মিথ্যে মনে হতে থাকে। এখানে থাকা প্রতিটি বৃদ্ধের হৃদয়ে পরিবারের স্মৃতিগুলো দিন রাত কাটার মতো বিধে থাকে। অমিত আর রামলাল বাবুর কথা চলছিল। এমন সময় অমিতের মোবাইল বেজে উঠল। স্ক্রিনে দেখল তার স্ত্রী নিশার ফোন। অমিত বলল, আচ্ছা দাদু, এখন আপনি ঘুমিয়ে পড়ুন, সকালে এয়ারপোর্ট যাওয়ার আগে আমি আবার আপনার কাছে আসব। হ্যাঁ, তুইও ক্লান্ত হয়ে গেছিস, যা গিয়ে ঘুমিয়ে পড়, ভগবান করুক তুই দুনিয়ার সব সুখ পাস। বলতে বলতে রামলাল বাবু আশীর্বাদ করলেন। অমিত তার পায়ে হাত ছুঁয়ে আশীর্বাদ নিয়ে ভারাক্রান্ত মনে দরজার দিকে এগোলো। কিন্তু ঠিক দরজার চৌকাঠ পার হতে না হতেই এক দম বন্ধ করা হৃদয় বিদারক চিৎকার কানে এলো। চমকে উঠে সে পিছন ফিরে দেখল রামলাল বাবু নিথর হয়ে বিছানায় পড়ে গেছেন। অমিত দৌড়ে গিয়ে তাকে ডাকতে লাগলো, কিন্তু প্রাণ তো তার শরীর ছেড়েই চলে গেছে। এক বৃদ্ধের সাথে তার কোনো রক্তের সম্পর্ক না থাকলেও এই দৃশ্য দেখে অমিতের চোখে জল চলে এলো। সে তৎক্ষণাৎ ম্যাডামকে ডাকলো এবং পুরো ঘটনা জানালো। অনেকক্ষণ সে উদাস হয়ে বাইরে বসে রইল। তখনই আবার ফোন বেজে উঠল। ফোন ধরতেই নিশা বলল, এত রাত হলো, তুমি কোথায়? তুমি তো মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে গিয়েছিলে, এখনো ফিরলে না কেন? অমিত বলল, নিশা, এখানে আশ্রমের পরিচালক ম্যাডাম উপস্থিত ছিলেন না, তাই মায়ের অ্যাডমিশন হচ্ছিল না, তাই। নিশা বলল, অদ্ভুত মানুষ তুমি, আজ অ্যাডমিশন হয়নি তো কাল হবে, এর জন্য সেখানে বসে থাকার কি দরকার ছিল? মাকে ওখানে রেখে তুমি তো ফিরে আসতে পারতে। 3 দিনের মধ্যে আমাদের ফ্লাইট, আর তুমি এখনো তোমার মায়ের কাছে ঘুরছো? অমিতের গলা রুক্ষ হয়ে গেল। এ কেমন কথা বলছো তুমি? তিনি আমার মা, আমি ওকে এমন কিভাবে ফেলে রেখে চলে আসতাম? কাল সকালে খুব ভোরেই আমি এখান থেকে বের হব, বলে সে ফোন কেটে দিল। ঘরে ফিরে দেখল মা রুক্মিণী দেবী চুপচাপ বসে আছেন। অমিতকে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি হলো বাবা, কোনো সমস্যা হয়েছে? এত দেরি হলো কেন? কিছু না মা, বাইরে একটু হাঁটছিলাম। আচ্ছা মা, ম্যাডাম আমাদের নিচের হল ঘরে ডাকছেন। হল ঘরে কেন রে? খাবার খেতে মা। এই আশ্রমে নিয়ম আছে, সবাই একসাথে বসে রাতের খাবার খায়। হ্যাঁ, তুই তো সকাল থেকে কিছুই খাসনি, চল খাবার খেয়ে আসি, বললেন রুক্মিণী দেবী। অমিত মাকে নিয়ে বাইরে এলো। বড় ডাইনিং টেবিলের সামনে বিভিন্ন রকম খাবার সাজানো ছিল। এক এক করে সব বৃদ্ধ বৃদ্ধা এসে বসতে লাগলেন। কেউ হাঁটতে পারেন, কেউ সম্পূর্ণ অবশ শরীর নিয়ে কর্মীদের সহায়তায় খাবার খাচ্ছিলেন। কর্মীরা কত যত্ন করে সবাইকে খাইয়ে দিচ্ছিল। অমিত তা গভীরভাবে লক্ষ্য করছিল। দেখেই বোঝা যাচ্ছিল ওরা সুখী নয়। সুবিধা সুব্যবস্থা যত ভালোই হোক, নিজের সন্তানদের দূরত্বের বেদনা তাদের চোখে স্পষ্ট। অমিত কোনো রকমে একটু খাবার খেলো এবং আবার ঘরে ফিরে এসে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পরে রুক্মিণী দেবী ঢুকে বললেন, কি হলো বাবা, তুই তো কিছুই খেলি না? মন চাইছিল না মা, অমিত ধীরে বললেন। মা, তুমি আলুর পরোটা এনেছিলে না, আমি ওটা খেতে চাই। রুক্মিণী দেবী ব্যাগ থেকে আলুর পরোটা বের করে হাসি মুখে বললেন, জানিস, ছোটবেলায় তুই প্রতিদিন আমাকে আলুর পরোটা বানাতে বলতিস, আর বলতিস মা তোমার হাতে খেলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তাহলে আজও খাইয়ে দাও মা, অমিত বলল। মা ভালোবেসে তাকে হাত দিয়ে খাইয়ে দিতে লাগলেন। খেতে খেতে অমিত স্মৃতিতে ডুবে গেল। মা, মনে আছে গরমের ছুটিতে যখন আমরা মাসিদের বাড়ি গিয়েছিলাম, তখন আমি গলির বাচ্চাদের সঙ্গে লুকোচুরি খেলতে গিয়ে হারিয়ে গেছিলাম। সবাই তো ফিরে এসেছিল, কিন্তু আমি গলির পর গলি ঘুরে বেড়াচ্ছিলাম। মাসিদের বাড়ি কোনটা তাও মনে ছিল না। স্মৃতিচারণা করে রুক্মিণী দেবীর চোখ ভিজে উঠল। হ্যাঁ রে, কোথায় কোথায় খুঁজেছি তোকে, দুপুর থেকে সন্ধে, সন্ধে থেকে রাত হয়ে গেল, তুই কোথাও নেই। যে সন্তানকে আমি 2 মুহূর্ত চোখের আড়াল করতে পারতাম না, সে কয়েক ঘন্টা ধরে নিখোঁজ ছিল।
পাগলের মতো খুঁজতে খুঁজতে প্রাণ বের হয়ে যাচ্ছিল আমার। গলিগুলোতে ঘুরতে ঘুরতে অবশেষে অন্ধকারে যখন তুই সামনে আসলি, তখন গিয়ে আমার প্রাণে প্রাণ এলো। হ্যাঁ মা, মনে আছে। আমাকে দেখেই তুমি দৌড়ে এসে জড়িয়ে ধরেছিলে। কত কেঁদেছিলে তুমি তখন। কথা বলতে বলতে রুক্মিণী দেবী আর অমিত দুজনের চোখেই জল চলে এলো। মা ছেলে এইভাবে বসে গল্প করার সুযোগ বহু বছর পর মিলেছিল। অমিতের বিয়ের পর থেকে সে শুধু স্ত্রী, বাচ্চা আর চাকরি, এই তিনটেতেই ব্যস্ত ছিল। মায়ের কাছে বসে দুটো কথা বলার সময় তার কোনোদিন হয়নি, প্রয়োজনও মনে হয়নি। কথা বলতে বলতে অমিত মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। দরজার বাইরে দাঁড়িয়ে ম্যাডাম অনেকক্ষণ ধরে এই দৃশ্য চুপচাপ দেখছিলেন। রুক্মিণী দেবী অনেকক্ষণ ধরে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন এবং তিনি বসে বসেই ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে অমিতের ঘুম ভাঙল 8টায়। ঘড়ি দেখে সে চমকে উঠল। মাকে জাগিয়ে সে বলল, মা, আমার তো অনেক দেরি হয়ে গেছে, অফিসেও যেতে হবে। সে তাড়াহুড়ো করে ব্যাগে জিনিসপত্র গুছোতে লাগলো। রিসেপশনের সব ফর্মালিটি শেষ করে যখন বেরোতে যাবে তখন রুক্মিণী দেবী বললেন, বাবা, নিজের খেয়াল রাখবি, রাস্তার মধ্যে কিছু খেয়ে নিস, না হলে আমার চিন্তা হবে। ঠিক আছে মা, আমি চললাম বলে অমিত দ্রুত বেরিয়ে গেল। ওখান থেকে সরাসরি অফিসে গেল। কিন্তু সারাদিন তার মন অস্থির রইল। বারবার মনে হচ্ছিল সে যেন অনেক কিছু পিছনে ফেলে এসেছে। চাইলেও বৃদ্ধাশ্রমের অসহায় নিরাশ মুখগুলো চোখের সামনে থেকে সরছিল না। রাতে যখন সে বাড়ি ফিরল তখনও সে গুম হয়েছিল। নিশা জিজ্ঞেস করলো, রেখে এলে মাকে বৃদ্ধাশ্রমে? অমিত হ্যাঁ বলতেই নিশা বলল, ভালোই হয়েছে, কতদিন আর আমরা ওনাকে বয়ে বেড়াবো। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে নাও, খাবার তৈরি আছে। স্ত্রীর কথা শুনে অমিত হতবাক হয়ে গেল। এতক্ষণ তার মন দ্বিধায় ভরা ছিল, কিন্তু এখন তার মনে পরিষ্কার হয়ে গেল তার পরের পদক্ষেপ কি হওয়া উচিত। কি হলো, এখনো ফ্রেশ হতে গেলে না? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, নিশা বলল। অমিত শুধু বলল, আমার খিদে নেই, এবং উঠে নিজের ঘরে চলে গেল। রাতে সবাই ঘুমিয়ে গেলেও অমিতের চোখে ঘুম ছিল না। রাতটা সে খুব কষ্টে কাটালো। পরদিন ভোরে কাউকে কিছু না জানিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। 2 ঘন্টা পরে এসে দাঁড়ালো সেই বৃদ্ধাশ্রমের সামনে, যেখানে আগের দিন সে নিজের মাকে রেখে গিয়েছিল। ভিতরে ঢুকতেই দেখলো ম্যাডাম দাঁড়িয়ে শান্তভাবে তাকে দেখছেন। কিছু বৃদ্ধ আঙিনায় হাঁটছিলেন। অমিত চারদিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আমার মা কোথায়? প্লিজ ওনাকে ডাকবেন। ম্যাডাম বললেন, দেখুন মিস্টার অমিত, এখন আপনার রুক্মিণী দেবীর সঙ্গে কথা বলা যাবে না। কেন ম্যাডাম, কি হয়েছে? আচ্ছা, মা নিশ্চয়ই এখনো ঘুমোচ্ছেন। কোনো কথা নয়, আমি বসে থাকছি, উনি উঠলে দেখা করব। ম্যাডাম ধীরে বললেন, না মিস্টার অমিত, উনি ঘুমোচ্ছেন না। উনি বৃদ্ধাশ্রমের অন্যান্য মহিলাদের সঙ্গে পাশের মন্দিরে পুজো করতে গেছেন। আজ উনি আপনার জন্য নির্জলা উপবাস রেখেছেন। এই বয়সে নিজের স্বাস্থ্যের তোয়াক্কা না করে আপনার দীর্ঘায়ু আর উন্নতির জন্য জিতিয়া ব্রত করেছেন। এখন উনি প্রার্থনায় ব্যস্ত। ম্যাডামের কথা শুনতেই অমিতের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। ঠিক তখনই সামনে দেখা গেল রুক্মিণী দেবী হাতে পুজোর থালা নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন। মাকে দেখেই অমিত চিৎকার করে উঠল, মা, মা! সে দৌড়ে গেল তার দিকে। তার অশ্রুসিক্ত মুখ দেখে রুক্মিণী দেবীর মনে হুবহু সেই পুরনো ঘটনা ফিরে এলো, যখন 8 বছরের ছোট্ট অমিত হারিয়ে গিয়ে মা মা করে দৌড়ে এসেছিল তার বুকে। মা, আমাকে ক্ষমা করো, আমি খুব বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য তুমি কত কিছু করেছো। তোমার ভালোবাসা আর আশীর্বাদের ভরসায় আমি আজ সফল হতে পেরেছি। অমিত কাপা গলায় বলতে লাগলো, শৈশবে যে মা আমাকে এক মুহূর্তের জন্য একা রেখে যেতেন না, সেই মাকেই আমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলাম। আমার মতো সন্তানের উপর ধিক্কার।
মায়ের পায়ের কাছে লুটিয়ে পড়ে অমিত যতটা বলছিল তার থেকেও বেশি কাঁদছিল। রুক্মিণী দেবী তার চোখের জল মুছে তাকে উঠালেন। তখন অমিত বলল, চলো মা, আজই বাড়ি ফিরে যাই। ঠিক তখনই ম্যাডাম বললেন, কিন্তু মিস্টার অমিত, আপনি এভাবে যেতে পারবেন না। তাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে যেতে হলে আগে ম্যানেজারের অফিসে গিয়ে সব ফর্মালিটি পূরণ করতে হবে। ঠিক আছে ম্যাডাম, আমাকে ম্যানেজারের কাছে নিয়ে চলুন। ম্যাডাম তাকে ম্যানেজারের অফিসে নিয়ে গেলেন। ড্রয়ার থেকে একটি কাগজ বার করে সাইন করার জন্য অমিতের দিকে বাড়িয়ে দিলেন এবং সামনে রাখা চেয়ারে গিয়ে বসে পড়লেন। এটা দেখে অমিত অবাক হয়ে বলল, ম্যানেজার এখনো আসেননি নাকি? তখন ম্যাডাম শান্তভাবে বললেন, মিস্টার অমিত, এই বৃদ্ধাশ্রমের ম্যানেজার আমি। অমিত হতভম্ব হয়ে উঠল, বলল, কিন্তু ম্যাডাম, দুদিন আগে তো আপনি বলেছিলেন ম্যানেজার ছুটিতে গেছেন। মুখে মৃদু হাসি নিয়ে ম্যাডাম উত্তর দিলেন, সেটা পুরোপুরি মিথ্যে ছিল। আর সেই মিথ্যে আমি শুধু এজন্যই বলেছিলাম যাতে আপনি এখানে এক রাত কাটান এবং নিজের চোখে দেখেন এই বয়সে পরিবার থেকে বিচ্ছিন্ন হলে একজন মানুষের অবস্থা কেমন হয়ে যায়। এখানে যারা আসে আমি সবাইকেই একটা সুযোগ দিই, আর ভগবান তারাই যারা এই সুযোগকে ধরে রাখতে পারে। সম্পর্কের নিজের একটা গুরুত্ব থাকে মিস্টার অমিত। মা বাবা তাদের সন্তানদের জন্মের আগেই তাদের ভবিষ্যৎ গড়ার জন্য সঞ্চয় করতে শুরু করে, কিন্তু তারা বিনিময়ে এটাই আশা করেন না যে সন্তানরা বড় হয়ে বৃদ্ধ বয়সের জন্য তাদের টাকা জমানো শুরু করবে, কারণ তখন তাদের টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু সন্তানদের একটু ভালোবাসা, একটু সঙ্গ। এগুলি পেয়ে গেলে তাদের এই বয়সটাও সুখে কেটে যায়। এই কথা শুনে অমিতের চোখ আবার ভিজে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনি আমার উপর খুব বড় উপকার করলেন। মাকে সঙ্গে নিয়ে যখন অমিত বৃদ্ধাশ্রমের গেট দিয়ে বাইরে বেরোচ্ছিল, তখন আশ্রমের সব প্রবীণ মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন। কিছুজন তো বাইরে পর্যন্ত এগিয়ে এলেন। তারা মনে মনে ভাবছিলেন, হায়, আমাদের জীবনেও যদি এমন একটা দিন আসতো, কেউ যদি অপরাধ বোধ ও অনুতাপ নিয়ে ফিরে এসে আমাদেরও বাড়ি নিয়ে যেত। রুক্মিণী দেবী ছেলের সঙ্গে গাড়িতে বসতেই অমিতের ফোন বেজে উঠল। ওপাশ থেকে তার স্ত্রী বলল, ভোরবেলায় আমাকে না জানিয়ে কোথায় চলে গেলে? কতবার ফোন করলাম, তুমি তো রিসিভই করলে না। অমিত শান্তভাবে বলল, আমি মাকে নিয়ে বৃদ্ধাশ্রম থেকে ফিরছি। স্ত্রী রেগে গিয়ে বলল, কি, তুমি মাকে ফিরিয়ে আনছো? রাখবে কোথায়? আমাদের তো বিদেশ যেতে হবে। আর শোনো, বিদেশ যাওয়া আমি কোনোভাবেই ক্যান্সেল করব না। যেখান থেকে এনেছো ওখানেই ফেরত রেখে এসো। অমিত দৃঢ় কণ্ঠে বলল, একেবারেই না। আমি আমার মাকে একা রেখে আমেরিকা যাব না। তুমি যেতে চাইলে যেতে পারো, আমি তোমাকে পৌঁছে দিতে রাজি, কিন্তু আমার মাকে আমি কখনো ছেড়ে যাব না। এটা বলে অমিত ফোন কেটে দিল। এরপর মনের মধ্যে সে এক সিদ্ধান্ত পাকা করে ফেলল। যাই হোক, যত পরিস্থিতিই আসুক, সে আর কখনোই মাকে একা ফেলে যাবে না। আজকের প্রশ্ন, অমিত রামলাল বাবুর কাছে কার চরিত্রে অভিনয় করেছে? তো বন্ধুরা, আপনাদের এই গল্পটা কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নতুন গল্প নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।